দর্শক, আজকের বিশেষ আয়োজন আপনার মত অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানটি রবি থেকে বৃহস্পতিবার রাত 10টায় সরাসরি সম্প্রচার করছি। আমরা এই অনুষ্ঠানে মূলত সমসাময়িক প্রসঙ্গ, গণমাধ্যমের আলোচিত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, অ্যানালাইজ করি এবং বুঝবার চেষ্টা করি কার কি মত বা কে কীভাবে ভাবছেন, সেই বিতর্ক এবং আলোচনাগুলিকে আমরা নিয়ে আসতে চাই। এজন্যই এই অনুষ্ঠানকে আমরা নাম দিয়েছি আপনার মত। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছেন দুজন রাজনীতিবিদ। আমরা আজকে নির্বাচন এবং রাজনীতি নিয়ে কথা বলতে চাই, তাই সঙ্গত কারণে ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি। প্রথমে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং একই সাথে আরেকজন গণমাধ্যমের পরিচিত মুখ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং সিপিবি নেতা শরীফুজ্জামান শরীফ আছেন আমাদের সাথে। ধন্যবাদ। আমরা প্রথমে যে কথাটি বলেছি যে বাংলাদেশের গণমাধ্যমের আলোচিত বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি এখন সব জায়গায় আলোচিত হচ্ছে নির্বাচন কত দূরে, নির্বাচন নিয়ে আমরা কি ভাবছি, সেই প্রসঙ্গেই আমরা আজকের এই শিরোনাম নির্ধারণ করেছি। মুনিয়াপা, আপনাকে দিয়ে শুরু করি। যেই চলমান কাজগুলি চলছে, সংস্কার কমিশনের আলোচনা, ডিসকাশন, পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কয়েক দফা আলাপ আলোচনা চলছে, কিন্তু ঘুরে ফিরে একই প্রশ্ন আলোচনা যে এগুলির পরে কবে নির্বাচন হতে পারে। আপনি যদি শুরু করেন। অনেক ধন্যবাদ আপনাকে জামিল ভাই এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, এই অন্তর্বর্তী সরকারটার তো 3 মাস হয়ে গেল, বহু রকম আলাপ আলোচনা হচ্ছে, চলছে। এখন টক অফ দ্য কান্ট্রি উপদেষ্টা পরিষদ বাড়িয়েছে যে আছে, তাদের নিয়ে আবার আমি দেখলাম মানুষের যেই একটা রিয়াকশন, সেটাও খুব পজিটিভ, এটা বলা যাচ্ছে না। নির্বাচন, সংস্কার এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সংস্কারটা এমন না যে আমরা সংস্কার শুরু করেছি, 10-15টা কমিশন করলাম, এখন এটা শেষ করব, শেষ করতে তো অনেক সময় লাগতে পারে। বিষয়টা আসলে এরকম নয়। কারণ আজকে থেকে 20 বছর আগে সংস্কার একরকম হবে, 40 বছর আগে আরেক রকম। আজকে বাংলাদেশের স্বাধীনতার 53 বছর পরে কিসের জন্য যে সংবিধান, ফ্যাসিজম, স্বৈরাচার, একনায়কতন্ত্র, সংবিধানের যে বিষয়গুলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেয়া, নির্বাচনের নামে তামাশা করা জাতির সাথে, 3টা নির্বাচন আমরা যদি ধরি মোটা দাগে, না 14তে বিনা ভোটের, 18তে নিশিরাতের এবং 24-এ এবার যেটা হয়েছে ডামি একটা নির্বাচন। তো নির্বাচন নিয়ে আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের একমাত্র একটাই এখন খুব জন আকাঙ্ক্ষা যেটা, সেটা হচ্ছে ভোট দেয়া। কারণ দীর্ঘ সময় 30-এর কোঠায় যাদের বয়স, এই পরপর 3টা গত নির্বাচনে তারা ভোট দিতে পারেনি। 24-এ ভোটার সংখ্যা ছিল 12 কোটি, এর মধ্যে আপনি জানেন তরুণ ভোটারের সংখ্যা অনেক বেশি, এবং তার আগের বার ছিল 10 কোটির ওপর, তার আগের বারও এইরকমই। তাই যদি হয় তাহলে আপনারা সংস্কার বলেন, যেটাই আমরা বলি, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনটা দিতে হবে। এটাই আমরা মনে করি বাংলাদেশের মানুষের মূল কথা। কারণ সবচাইতে বড় কথা কি, যে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার, এটা বাংলাদেশের সব মানুষেরই চাওয়া। যেই কারণে পলিটিক্যাল ডায়ালগগুলোতে আপনারা যখন রিপ্রেজেন্ট করছেন, সেখানে কি এগুলো বলতে পারছেন, এই ডিমান্ডগুলো? এটা আমাদের যারা নীতি নির্ধারক আছেন ওনারা যাচ্ছেন, সংলাপ যেখানে বলবার সুযোগ পাচ্ছেন সেখানে বলছেন। যেমন আজকে আমাদের মহাসচিব বলেছেন দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন, নির্বাচনী গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। এটাই আমরা আসলে মনে করি যে যেহেতু গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল একটা ফ্যাসিস্ট, একটা গণহত্যাকারী সরকার, হাজার হাজার ছাত্র জনতার রক্ত যাদের হাতে, তারা মানুষ কথা বলতে ভয় পেত। একটা ভয়ের সংস্কৃতি বাংলাদেশে যেইভাবে ডিজিটাল সিকিউরিটি আইন বলুন, পরবর্তীতে সাইবার সিকিউরিটি আইন দিয়ে মানুষের যেভাবে কণ্ঠরোধ করা হয়েছে, এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আর সেই সাথে একটা কথা এখন একটু ছোট করে বলি, যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা আছে, আমরা দেখছি ওনারা একটা অধ্যাদেশ জারির দিকে যেটা যাচ্ছেন, সেই অধ্যাদেশটার যে খসড়া আমরা বিবিসি বাংলার একটা, সেটাই বলছি যে
প্রথম কথা কোনো প্রশ্ন তোলা যাবে না। প্রশ্ন মানে অধ্যাদেশের ইনডেমনিটি, হ্যাঁ, আর তারপর উপদেষ্টা হতে পারবেন না যারা বাংলাদেশের নাগরিক না হলে, এটা 25 বছর পূর্ণ না হলে তিনি উপদেষ্টা হতে পারবেন না। জরুরি অবস্থা প্রধান উপদেষ্টার হাতে থাকবে। অধ্যাদেশটা আসলে কি? এখন অধ্যাদেশ তো মূলত একটা আইন, হ্যাঁ, যেটা রাষ্ট্রপতি জারি করে থাকেন। আচ্ছা, তো সংজ্ঞা অনুযায়ী অধ্যাদেশ হচ্ছে কি একটা টেম্পোরারি, ক্ষণস্থায়ী একটা আইন, যেটা একটা নির্দিষ্ট সময় পরে তার কার্যকারিতা হারিয়ে ফেলে, অকার্যকর হয়ে যায়। তো তাই যদি হয়, এখন রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে 93 অনুচ্ছেদ আমাদের সংবিধানে, সেখানে দেয়া যে অধ্যাদেশ উনি জারি করতে পারেন। এখন সংসদ, জরুরি অবস্থা, জরুরি পরিস্থিতি সবকিছু মিলিয়ে প্রশ্ন তুলতে না পারা, এইরকম একটা অধ্যাদেশ আসলে এখন মানে কিসের জন্য আসবে? আমরা ছাত্রলীগ যেমন নিষিদ্ধ করেছে এই সরকার, সেটাকে সাধারণ মানুষ আপনার ওয়েলকাম করেছে। সাধারণ মানুষের কথা বলছি, হ্যাঁ, তারা করেছে। এটির ব্যাপারে কি পাবলিক কনসালটেশন হওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন? এটাই আমি আপনাকে বলার চেষ্টা করছি, যে প্রশ্ন না করতে পারা, এটা নিয়ে তো বিরাট বড় প্রশ্ন আমাদের। আমি আপনাকে কেন প্রশ্ন করতে পারবো না? আপনি ফ্যাসিস্ট যেই সরকারটা ছিল, স্বৈরাচার যে যার ক্যারেক্টারিস্টিক ছিল, যে কারণে কথা বলবো, আপনি নিজেও একজন আইনজীবী, আরো ব্যাখ্যাও শুনবো। শরীফ, এই যে প্রথম 90 দিন পার হলো, এখন কিন্তু মানুষ কিছুটা ভোকাল কথা বলছে, একটা ডিসকাশন হচ্ছে, ঘুরে ফিরে নির্বাচনী আলাপ, তার সাথে আপনারা যেগুলো বললেন, আপনারও কিছু অনুভূতি আছে নিশ্চয়ই, প্লিজ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, আপনাকে শুভেচ্ছা। নিশ্চয়ই আপনাদের এর আগের আলোচনাগুলোতে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, যে আমরা প্রায় 15 বছরের একটা দুঃশাসন থেকে মুক্ত হয়েছি, এবং এই মুক্ত হওয়ার সংগ্রামটা একেবারে স্মুথ ছিল না। আমাদের এখানে বিপুল ত্যাগ স্বীকার করতে হয়েছে, এবং বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মানুষকে যতটুকু স্যাক্রিফাইস করতে হয়েছে, গত জুলাই আগস্ট এই সময়কালে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়েছে। অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা এই মুক্ত পরিবেশটা ফিরে পেয়েছি। এবং খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের এই যে পরিবর্তনে সবথেকে বেশি স্যাক্রিফাইসটা করতে হয় সাধারণ মানুষকে, গরিব মানুষকে। এবারের যে গণঅভ্যুত্থানে যত সংখ্যক মানুষ শহীদ হয়েছেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে তার প্রায় 99%ই হচ্ছে একেবারে সাধারণ মানুষ, যারা কখনোই আমাদের যে ক্যানভাস, সেই ক্যানভাসে আমরা কখনো তাদেরকে দেখি না। এবং শহরগুলো থেকে যাদেরকে হত্যা করা হয়েছে, এদের অনেকেরই মরদেহটা গ্রামে নিয়ে যাওয়ার জন্য ঋণ করতে হয়েছে পরিবারকে। এই ধাপের, এই লেভেলের মানুষ। সুতরাং এদের আত্মদানের মধ্য থেকে যে পরিবর্তনটা এসেছে, সেই পরিবর্তনটা যদি আমরা ধরে রাখতে না পারি, অথবা সেই আকাঙ্ক্ষাটা যদি ডাইভার্ট হয়ে যায়, তাহলে এর থেকে দুঃখজনক, এর থেকে হৃদয় বিদারক এবং এর থেকে পীড়াদায়ক আর কোনো ঘটনা হতে পারে না। এখন সরকারের 100 দিন পূরণ হয়েছে। আমরা সরকারের কাছে আসলে কি চাই, তার আগে বলি যে আগের যে সরকারটা, তার সাথে আমাদের বিরোধের জায়গাটা কি ছিল। সেই সরকারের সঙ্গে আমাদের বিরোধের জায়গাটা ছিল রাষ্ট্র পরিচালনায় আমাদের সংবিধান যে নাগরিকদের অধিকারটা দিয়েছে, রাষ্ট্র সেই অধিকারটাকে অস্বীকার করেছে। আপা কতগুলো উদাহরণ দিয়েছেন। আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে কি কি করেছে, এটি আর আমি আমার জায়গা থেকে বলতে চাই না, এই কারণে যে আপনি 7-8 বছরের একজন শিশুকেও যদি জিজ্ঞেস করেন, সেও মোটামুটি বলে দিতে পারবে যে এই ঘটনাগুলো ঘটেছে। আমরা এই অবস্থাটার পরিবর্তন চাই। তো পরিবর্তন চাই কেন? পরিবর্তন চাই হচ্ছে, যেহেতু সংবিধানে আমাকে রাষ্ট্রের মালিক হিসাবে বলা হয়েছে, আমি আমার সেই মালিকানাটা ফেরত চাই। এবং এই মালিকানাটা ফেরত চাওয়ার জন্য আমাকে নিশ্চয়ই গণভবনের একটা রুমের মধ্যে যে বসে থাকাটাই ফেরত চাওয়া না, বঙ্গভবনের সামনে শুয়ে থাকাটা ফেরত পাওয়া না। রাষ্ট্র পরিচালনায় আমি আমার সিদ্ধান্তটা জানাবো ভোটের মধ্য দিয়ে। আমি সেই কারণে ভোট, নির্বাচন, এই জায়গাটা ফেরত যেতে চাই। আর সেই জায়গাটা ফেরত যাওয়ার জন্য
কতগুলো প্রস্তুতি থাকা দরকার। আমরা একটা ব্যাখ্যা সামনে আনা হয় যে আমরা যে সংস্কার কাজগুলো করছি, এই সংস্কার কাজগুলো শেষ করে যাওয়ার পরে আমি নির্বাচনের পরিবেশ তৈরি হবে নাকি আমরা একই সাথে কাজটা করব। আপনি যখন ভাত খান, তরকারি দিয়ে ভাত খান, এটাকে আলাদা করে বলার দরকার হয় না যে আমি ভাত এবং তরকারি খাই। আমরা নির্বাচন সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একই সাথে চলতে পারে। দুটো কাজই হচ্ছে ওই যে রেল লাইনের মতো সমান্তরাল গতিতে এগোতে পারে। আমাদের এখানে নির্বাচন পরিচালনা করে কারা? আমরা একটা স্বতন্ত্র ইলেকশন কমিশন এবং সেক্রেটারিয়েট যেহেতু আছে আমাদের এখানে, আপনি যদি তার কতগুলো সক্ষমতা বৃদ্ধি করে এবং তার প্রসিড করার জন্য কার্যক্রম যে বাধাগুলো আছে সেগুলো দূর করে তাদেরকে যদি কাজটা শুরু করতে বলেন তাহলে তারা শুরু করতে পারে। কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে এই কাজটা করার ক্ষেত্রে একটা অনীহা আছে। আপনি একটা সার্চ কমিটি করেছেন, সার্চ কমিটিতে রাজনৈতিক দলগুলো তাদের নাম দিচ্ছে, নাম পাওয়ার পরে তারা সেই নামগুলো ভেতর থেকে বাছাই করে কতগুলো নির্বাচন কমিশনের জন্য একটা তালিকা তৈরি করবে। তার জন্য আপনাকে কেন 15 দিন সময় লাগবে? মানে আরো এটা স্পিডি আরো র‍্যাপিডলি করা উচিত। অবশ্যই হতে পারত। আমার অবজারভেশনগুলো যেটা বলছে যে তারা 3 মাস সময় চায়, সেটিও কি আরো এক্সপেরিয়েট করা প্রয়োজন? অবশ্যই করা প্রয়োজন। আপনি যে সময়টি আপনি হাতে পেয়েছেন, আমি তার মানে এই না যে কালকেই আপনি নির্বাচন ঘোষণা দিয়ে দেবেন। ইলেকশন করতে হলে আপনার কার কার সহযোগিতা দরকার? অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ। কিন্তু আমাদের এখানে পুলিশ বাহিনীর যে গত গণ অভ্যুত্থানের কারণে সংকট এবং ইমেজ সংকট, মনোবল এবং তাদের কাঠামোটা যেভাবে ভেঙে পড়েছে, এটিকে আবার একটা জায়গায় নিয়ে আসার জন্য আপনার অবশ্যই সময় লাগবে। আমি যদি বলি যে এক মাসের মধ্যে, তাদের বিকল্প কি হতে পারে? এই যে প্রশাসনের বিকল্পটা হতে পারে তারা তাদের সক্ষমতা কাজে লাগিয়ে, তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তারা এই জায়গাটা রিকভার করবে। চাইলে এটি সম্ভব, চাইলে এটি সম্ভব। কিন্তু যারা দায়িত্বে আছেন তারা সেটি চাইছেন কিনা। আচ্ছা, আমার অবজারভেশন হচ্ছে তাদের চাওয়ার মধ্যে একটা ফাঁক আছে, দোদুল্যমনতা আছে। আপনি এই যে প্রশাসন 15 বছরের আওয়ামী লীগ এই প্রশাসনটাকে সেট করেছে, আপনাকে সহযোগিতা করছে না সেই কথাটি বলছেন। তো এই প্রশাসনকে জনবান্ধব করার জন্য, ফাংশনাল করার জন্য, এই প্রশাসনকে অ্যাক্টিভ করার জন্য আপনি তো কতগুলো পদক্ষেপ নেবেন। আপনি প্রথম পদক্ষেপটা নিলেন, ডিসিদেরকে, আওয়ামী লীগ যাদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছিল তাদেরকে সরিয়ে এনে আপনি অন্যদেরকে ডিসির দায়িত্ব দেবেন। এটি হচ্ছে প্রশাসন সংস্কারে আপনার প্রথম পদক্ষেপ। কিন্তু কি হলো? আমরা শুনলাম রাতের বেলা সচিবালয়ে বসে আপনি তালিকা করেছেন, 9-6 করেছেন। অর্থাৎ প্রথম যে কাজটা আপনার করার কথা সেই কাজটা আপনি স্মুথলি করতে পারলেন না। এক। দ্বিতীয়ত হচ্ছে এর ভেতরে কি কি অসামঞ্জস্য ঘটনা ঘটেছে, এর ভেতরে কি কি অনিয়মটা হয়েছে, এটি পাবলিকরে জানানোর জন্য একটা তদন্ত কমিটি হয়েছিল, আপনার মনে আছে? 3 জন উপদেষ্টাকে নিয়ে। সেই উপদেষ্টারা পৃথিবীর সমস্ত কাজ করছে, কিন্তু আজকে প্রায় 1 মাস হয়ে যাওয়ার পরেও সেই তদন্ত রিপোর্ট তারা জনসমক্ষে আনছে না। কাজ শুরু করেছে কিনা তাও আমরা জানি না, পাবলিক এগুলো জানে না। আমরা মনে করিয়ে দিতে চাই, প্রধান উপদেষ্টা প্রথম যেদিন বাইরের থেকে বাংলাদেশে আসেন দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত এয়ারপোর্টে বসে তিনি যে কথাটি বলেছিলেন যে আপনারা প্রশ্ন করবেন, আমরা সেই প্রশ্নটি তার কাছে করছি এবং তিনি এই অধিকারটা আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই প্রশ্ন করার অধিকারটা আমার আছে। আপনি এটাকে এক্সারসাইজ করতে চান। এক্স্যাক্টলি। আমি আবারও ফিরবো শরীফ ভাই, বিশেষ করে আমি আবারও একটু এই আলোচনায় ফিরে আসি মনির আপনার কাছে, যে নির্বাচন করবার জন্য একটা এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করছে বলে অন্তর্বর্তীকালীন সরকার বলছে, যে পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, নির্বাচন কমিশন এগুলোকে ঢেলে সাজানো, যেহেতু প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। তো এর জন্য কি একটা সাবস্ট্যান্টিভ সময়, যেটা আপনার দল থেকে বলা হয়েছিল পর্যাপ্ত সময় দেয়া হবে, এটা কতটুকু আসলে? না, এটা তো দিন তারিখ যৌক্তিক সময় দেওয়া হবে বলা হয়েছে, সময়ের কথা বলা হয়েছে। যৌক্তিক শব্দটা তো আমাদের মহাসচিব উনি বলেছেন যে সময়টা এমন না যে একটা মানে আনলিমিটেড দীর্ঘ একটা সময় আমরা বলছি। এখন তো আজকে যেটা বলা হয়েছে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন। এটিকে এমন হতে পারে যে আপনারা রোড ম্যাপ চেয়েছিলেন, কোনো উত্তর না পেয়েই আপনারা নিজেরাই একটা ডেডলাইন দিচ্ছেন এখন?
এটা ডেডলাইনের বিষয় না। দেখেন এখন ওনাদের কেউ কেউ বলছে খুব দ্রুতও না, আবার খুব দেরিও না। উপদেষ্টাদের কেউ কেউ তো এরকম কথাও বলছে। এই অপরিষ্কার কথাটাকে পরিষ্কার করবার জন্যই আমরা বলেছি নির্বাচনের একটা রোড ম্যাপ আপনারা দিন, যেন আমরা এবং বাংলাদেশের মানুষ সবাই বুঝতে পারে যে সাধারণত তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা আমাদের সংবিধানে ছিল সেখানে তাদের সময় সীমা ছিল 90 দিন। এখন অন্তর্বর্তীকালীন যে সরকারটা আছে তাদের এই যে গেজেটটা আমার সামনে, এটা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে কবে নাগাদ এটা জারি হতে পারে বলে এটা এক্স্যাক্টলি সেটা এখনো দিন তারিখক্ষণ আমরা শুনতে পারিনি, কিন্তু আমি যা দেখছি এখানে, হ্যাঁ, মানে যতটুকু দেখা যাচ্ছে এতে করে একটা জিনিস মনে হচ্ছে যে ওই বৈষম্যহীন একটা কথা, শব্দ, আন্দোলন, হাজার হাজার ছাত্র জনতার জীবন, আমাদের বিএনপি, আমরা তো কেবল ভিন্ন মতের কারণে বিএনপি সহ গণতান্ত্রিক এই আন্দোলনে যারা ছিলাম, আপনি জানেন যে প্রায় 1600 মানুষ গুম হয়েছে আমাদের সবার, শুধু আমাদের না, আরো অন্যান্য সবচাইতে বেশি বিএনপি ক্ষতিগ্রস্ত, এবং সেই সাথে হাজার হাজার আমাদের নেতা কর্মী যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলোর শিকার হয়েছে। এখন এই সবগুলো আমরা মাথায় রেখে 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, হামলা, আমরা বাসায় থাকতে পারিনি, ব্যবসা নিয়ে গেছে, জায়গা জমি নিয়ে গেছে, আমার জীবনের বেঁচে থাকার অধিকার সেটুকু আমাদের ছিল না। বনে বাদারে জঙ্গলে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী, বিচার প্রক্রিয়াটিও দ্রুত করা দরকার, আপনি যেটা বলছেন। এইটা একটা জিনিস, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যে খসড়াটা আমরা দেখছি, একজন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা উনি নাকি বলেছেন প্রয়োজনীয় সব দিক মাথায় রেখেই খসড়াটি প্রস্তুত করা হয়েছে। যতদূর জানি খুব শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশিত হবে। এখন দেখেন খসড়ায় কি আছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন, ক্ষমতা, কার্যাবলী, মেয়াদ, নানান জিনিস। হ্যাঁ, গণ আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে গেল, একেবারে তার 300 ডামি ওই সংসদের যারা ছিল সবাই মিলেই যখন পালিয়ে গেল, এখানে এখন বলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনের পর নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দিন পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে। ভালো কথা, সেটা কতদিন? এই যে আপনি যেটা আমরা জানতে চাচ্ছি বারবার, প্রশ্ন তোলা যাবে না। মানে এই জায়গাটা দেখেন, অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে অন্তর্বর্তী সরকার গঠন, সরকারের প্রধান যাবে নাকি পার্টিকুলার কোন এরিয়াতে না পুরোটা? না, আমি তো দেখছি পুরো জিনিসটাই এই যে মানে আপনি ইন্টারিম গভর্নমেন্টকে নিয়ে কোনো প্রশ্ন আপনি করতে পারবেন না, আমরা করতে পারবো না। দেখেন, সরকারের প্রধান উপদেষ্টা বা কোনো উপদেষ্টার নিয়োগে কোনো ত্রুটি থাকলে শুধু এ কারণে তাদের কোনো কাজ অবৈধ হবে না, বিষয়টি সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই জায়গাটা একটা কথা আছে আমার, যে দেখেন অতীতে আমরা একটা বিরতিতে যাব, আপনার সেন্টেন্সটা শেষ হলে না আপনি শেষ করুন সেন্টেন্সটা। জি, দেখেন এই যে উপদেষ্টা হয়েছেন, একজন উপদেষ্টা যে বশির উদ্দিন সাহেব, ওনার বিরুদ্ধে মশাল মিছিল হয়েছে, আওয়ামী লীগের এমপি ছিলেন, ওনার ভাই একটা শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ বশির গ্রুপের, উনি, ভালো কথা, ওনার বিরুদ্ধে আমরা যেটুকু দেখেছি যে হত্যা মামলা, ছাত্র হত্যা মামলায় 49 নম্বর নাকি আসামি। তাই যদি হয় প্রশ্ন তোলা যাবে না? হ্যাঁ, তাহলে আমরা যেই রেজিমটার বিরুদ্ধে আমাদের এত মানুষ গুম হয়েছে, হাজার হাজার, আমরা আমাদের বাসায় আমরা থাকতে পারিনি, আমরা মানুষের বাসায় বাসায় গিয়ে থেকেছি, খুন হয়েছে আমাদের শীর্ষ নেতা, তাদের বিরুদ্ধে মামলা, এক একজনের বিরুদ্ধে ভাই 400-500 মামলা। এখন সংবিধান ও আপাতত বলবৎ অন্য আইনে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়া এবং নতুন সংসদ গঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী যেই তারিখে কার্যভার গ্রহণ করবেন সেই তারিখের মধ্যবর্তী সময়ে, আমি শুধু একটা কথা বলি, ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে না, টার্ম আছে না? অতীতে দেখেন এই সংবিধানটা তো 17 বার সংশোধিত হয়েছে, সংশোধন করা বাকশাল থেকে শুরু করে সংশোধন হয়েছে। এখন দেখেন রেট্রোস্পেক্টিভ এফেক্ট আরেকটা কথা বলে, মানে আমি
আজকে যেটা করছি ওইটা পরে আরো আগে বৈধতা দিয়ে বসে থাকলাম। আমরা যে আলোচনায় ছিলাম শরীফ একটু ফিরে আসি, বিশেষ করে এখন একটা নির্বাচনমুখী আলাপ শুরু হয়েছে। বিশেষ করে আপনি বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, প্রশ্ন করা, এগুলি সম্পর্কে বলেছিল এবং আপনি সেই এক্সারসাইজটি করছেন। গণমাধ্যমগুলিতে আমরা প্রতিনিয়ত কিন্তু কথা বলছি এখনো, কিন্তু গত রেজিমে বিভিন্ন প্র্যাকটিক্যাল রিয়ালিটির কারণে আমরা কিন্তু অনেক কিছু বলতে পারিনি। তো আপনি কি মনে করছেন সেই ধরনের একটা পরিবেশের কথাই কি আপনি হিন্ট দিচ্ছিলেন? না, প্রথমত আগের শাসনের যে ক্ষতগুলো এগুলো আমরা জানি। তার মানে এই না যে এই শাসনেও মানুষের ভেতর থেকে সেই ভয় ভীতিটা দূর হয়ে গেছে। আপনি মানুষের চেহারার দিকে উপদেষ্টা নিয়ে যে শব্দটি এসেছে, আপনারা রাজনৈতিক দল কি সেই বিষয়ে আইডিয়া দিতে পেরেছিলেন কারা হবে? আমরা যেটা রাজনৈতিক দলগুলোর যে সমস্ত জায়গাগুলোতে তারা সহযোগিতা চেয়েছেন, রাজনৈতিক দলগুলো সেই সহযোগিতাটা করছে। এবং আপনি একমত হবেন যে এবারই প্রথম কোনো একটা সরকার রাজনৈতিক দলগুলোর এতটা সহযোগিতার সমর্থনটা পাচ্ছে। শুধু রাজনৈতিক দল না, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। আপনি দেখছেন যে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা কৃষকের কাছ থেকে পণ্য কিনে এনে কম দামে মানুষের কাছে বিক্রি করছেন। আপনি এই দৃষ্টান্ত কি কখনো দেখেছেন? না। অর্থাৎ এই সরকারটা যাতে ব্যর্থ না হয়, বিভিন্ন জায়গা থেকে স্টেক হোল্ডার যারা, তারা তাদের কাজগুলো করছেন, তাদের সহযোগিতা করছেন। কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের নিজের মধ্যে তার কতগুলো হিডেন এজেন্ডা আছে। আমি এইভাবেই বলবো যে প্রথমত সরকার অ্যাড্রেস করছে কোন ইস্যুগুলো, যে ইস্যুগুলো মধ্যবিত্তের, শহরের মধ্যবিত্তের ড্রয়িং রুমের ইস্যুগুলোই হচ্ছে তার প্রায়োরিটি। মানুষের যে অন্যান্য যে সংকটগুলো আছে, সারা দেশে পেঁয়াজ লাগানোর মৌসুম শুরু হয়েছে, কৃষককে 3 গুণ দামে পেঁয়াজের বীজ কিনতে হচ্ছে, সরকারের কোনো মনোযোগ নেই। ঢাকা শহর যানজটের কারণে অচল হয়ে গেছে, প্রতিদিন গড়ে 8 থেকে 10 জন মানুষ ডেঙ্গুতে মারা যাচ্ছে, 1,500 মানুষকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বিশেষ বুলেটিন প্রচার করা ছাড়া, তথ্য ডিসেমিনেট করা ছাড়া তাদের দৃশ্যমান কোনো, এগুলো আরো র্যাপিডলি করা উচিত, অবশ্যই করা উচিত। আপনি যদি এই কাজগুলো না করেন, আপনি শুধুমাত্র আপনার শহরের কতগুলো ইস্যুকে যদি অবিরামভাবে অ্যাড্রেস করেন, তাহলে আপনি ওই কাজগুলো যতটাই চেষ্টা করুন না কেন সাস্টেনেবল হবে না। আমরা সরকারের কাছে সেই কথাটি বলছি, রাজনৈতিক দলগুলো বলছে। সরকারের যারা দায়িত্বে আছেন আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে 2 ধরনের প্ল্যান আছে। সমস্ত উপদেষ্টারা যে কাজ করছেন না আমি সেটি বলবো না, উপদেষ্টাদের একটা অংশ কতগুলো কাজ করার চেষ্টা করছেন, স্পেসিফিক কয়েকজন। আর একটা অংশের মধ্যে একটা হিডেন পলিটিক্স আছে। তারা এই গণঅভ্যুত্থানের যে ইস্যুগুলো ছিল না আমাদের সামনে, এই ধরনের কতগুলো ইস্যু তারা সামনে নিয়ে আসছেন এবং ওই গণঅভ্যুত্থানের মানুষের আকাঙ্ক্ষাকে আমি দেখতে পাচ্ছি কোনো জায়গায় ডাইভার্ট করা হচ্ছে। এর পেছনে একটা বিকল্প রাজনীতি গড়ে তোলার একটা দুরভিসন্ধি আছে, একটা কিংস পার্টি গড়ে তোলার একটা পরিকল্পনা আছে। রাজনৈতিক দল গঠন করা এটা অপরাধের কিছু না, যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারে। কিন্তু আপনি এর ভেতর থেকে ক্রিয়াশীল যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের পথে আপনি বাধা তৈরি করে, তাদেরকে নানাভাবে কটাক্ষ করে, যেমন এই যে গণ অভ্যুত্থান 15 বছর ধরে এই জায়গাটা মানুষ নিয়ে আসছে। 1989 সালে এরশাদের পতন হয়েছিল, আন্দোলনটা শুরু হয়েছিল 83-র 14 ফেব্রুয়ারিতে, 90 সালে এটি শেষ হয়েছে। 90-এর গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কারো মুখে আপনি শুনবেন না যে 83-র 14 ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছিলেন তাদের কোনো দাম নেই। তাদের কারো কাছেই শুনবেন না যে এরশাদ বিরোধী 9 বছর যাদের স্যাক্রিফাইসটা তারা ডিজাউন করে। কিন্তু এখন আপনি দেখবেন সমন্বয়করা অথবা দায়িত্বশীল কেউ বলার চেষ্টা করেন যে আগে আপনারা পারেননি, আমরা পেরেছি। অবশ্যই 83 সালে যারা শুরু করেছিল, 82 এরশাদ আসার পরে যারা শুরু করেছিল তারা পারেনি, কিন্তু তারা এই গণ আন্দোলনটা তো গড়ে তুলেছেন, একটা ফাউন্ডেশনটা তারা তৈরি করেছেন। সুতরাং আপনি যখন এই কথাটি বলেন তখন আপনার মধ্যে আমি একটা দম্ভ দেখি। আমি কতগুলো জায়গায় এটি খুবই আপত্তিকর যে এখন যেটা দেখা যাচ্ছে, আপনি রাজু ভাস্কর্য থেকে বলে দিচ্ছেন যে
উপদেষ্টা কে হবে? একটা সরকার সে তার রেগুলার অ্যাক্টিভিটি পরিচালনার জন্য সে তার টিম ওয়ার্কটা করবে। এই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর মতামত দেওয়ার একটা সুযোগ থাকে। আপনার রাজনৈতিক দলগুলোর মতামতটা আপনি নিতে পারেন। এই রাজনৈতিক দলগুলো তো এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার ছিল। আপনি তাদের কথা বলছেন না, আপনি রাজু ভাস্কর্যের মাইকটা নিয়ে বলছেন অমুককে নিতে হবে, অমুককে বাদ দিতে হবে। আমরা প্রথম থেকে বলছিলাম যে আপনি যখন দুটো সরকার যখন গঠিত হয়ে যাবে, একটা সচিবালয়ে আর একটা রাজু ভাস্কর্য অথবা শহীদ মিনারে, তখন সরকার পরিচালিত হতে পারবে না, সরকার তার কার্যক্রম পরিচালনা করতে পারবে না। সরকার তার টিম ওয়ার্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাকে দায়িত্ব দেবে, কাকে বেছে নেবে, এই দায়িত্বটা সরকারের উপরে ছেড়ে দেন। এই যে প্রধান উপদেষ্টা, তার প্রতি আপনাদের তো শ্রদ্ধা আছে, এটি আপনারা বারবার বলছেন। 5 তারিখের পর থেকে সরকারের উপরে যতগুলো বোঝা চাপিয়ে দিয়েছে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল চাপায়নি। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কথায় কথায় ওই গণভবন ঘেরাও করতে আসেনি, সচিবালয় ঘেরাও করতে আসেনি। এই গণ অভ্যুত্থানে যাদের উপরে আমাদের ভরসাটা ছিল সব থেকে বেশি, যাদের স্যাক্রিফাইসটা ছিল সব থেকে বেশি, আমি এই যে আন্দোলনের ছাত্র নেতাদেরকে মানে একেবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই যে তারা এই রকমের একটা জগদ্দল পাথরকে নেতৃত্ব দিয়ে এখানে এনেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের যে কতগুলো দম্ভ, তাদের কতগুলো মানে অপরিণামদর্শী বক্তব্য, এটি প্রতিনিয়ত সমস্যা তৈরি করছে। পরাজিত পতিত যারা, তারা যে সমস্যাটা তৈরি করছে, তার থেকে বেশি সমস্যা তৈরি করছে এই ছাত্র নেতারা। প্রতিনিয়ত একটা পর একটা নতুন নতুন বক্তব্য নিয়ে আসছেন। আপনি যখন প্যারালাল 2-3টা সরকার চালাবেন, সচিবালয় থেকে একটি সরকার, রাজু ভাস্কর্য থেকে একটি সরকার, প্রশাসন চলতে পারবে না এবং সরকারকে বাধা দিচ্ছেন প্রতিনিয়ত। এই জায়গাতে অবশ্যই ধন্যবাদ শরীফ ভাই, আপনার কথাগুলোতে আমরা নিলাম। আমি একটু ফাইমেন নাসরিন আপা আপনার কাছে আসি। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সাথে আপনি একটা পর্যায়ে বলেছিলেন যে ডায়ালগ হচ্ছে, কিন্তু কতটুকু এফেক্টিভ ডায়ালগ, কারণ আপনারা ইনপুটগুলো কতটা দিতে পারছেন সেই ক্ষেত্রে আলাপ হচ্ছিল। আপনি কিছু আমরা যথেষ্ট দিতে পারছি, কিন্তু কথা হচ্ছে কতটুকু সবাই নিতে পারছেন। কারণ ইনপুট দেয়া এটা তো গিভ অ্যান্ড টেক, যে আমরা শুধু দিয়েই যাব, হ্যাঁ, বিষয়টা তো সেরকম না। কারণ আমরা দিচ্ছি আর ওনাদের কাউকে তো প্রোঅ্যাক্টিভলি নিতে হবে সেই ইনপুটগুলোকে সত্যিকার অর্থে যে আপনার এক্সিকিউট করা, সেই বিষয়গুলো তো আছে। ইভেন এই যে নির্বাচন কমিশনের যে সংলাপ, সেটির সাথেও তো আপনার অন্য দলগুলোর 1-to-1 একটা ইফেক্টিভ আলাপ হওয়া প্রয়োজন, যে আপনারা কিভাবে দেখছেন নির্বাচনকে। অবশ্যই, কারণ স্টেক হোল্ডার্স দিনের শেষে এই বড় আমাদের যেমন বড় রাজনৈতিক দল সহ যতগুলো রাজনৈতিক দল আছে, যারাই বাংলাদেশের এই কোটি কোটি মানুষ সবাইকে রিপ্রেজেন্ট করছে, এটা তো ভোটের মাধ্যমে জনগণ তাদের ম্যান্ডেট যে জানাবে, তাদেরকে তারা চাচ্ছে যে একটা সত্যিকার অর্থে কার্যকরী সংসদ হোক। তো সেটার কারণে নির্বাচন কমিশন এটা তো ম্যান্ডেটরি যে কথা বলবেন এবং শুনবেন এবং সুপারিশগুলো নেবেন, এটাই তো হওয়ার কথা। এখন যে কথাটা শরীফ ভাই বললেন যে হিডেন এজেন্ডা, হ্যাঁ, এখন হয় কি অনেক রকম কথা চলে এসছে, এই কথাগুলা আপনার আসতো না যদি আরো মনে করেন একটা নির্বাচিত জনপ্রতিনিধিরা, এমন একটা সরকার, যাই হোক এখন সরকারের অবস্থাটা আমরা ফ্লুইড, এটা দেখতে আসলে চাই না। আমরা চাই এই সরকারের স্টেবিলিটি আসুক, এই সরকার জন আস্থা কিছুটা হলেও তাদেরকে তো ধরে রাখতে হবে, এবং সেটা আমরা চাই, আশা করি। দেখেন 1-11-তে আমরা দেখেছিলাম যে -2 একটা ফর্মুলা সেই সরকার করেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের, বিরাজনীতিকরণের চেষ্টা, বিএনপিকে ভাঙার অনেক চেষ্টা তারা করেছিল। একইভাবে আওয়ামী লীগ গত 15 বছরে একেবারে একই রাস্তায় তারা হেঁটেছে বিএনপিকে ভাঙার জন্য, হ্যাঁ, কিন্তু লাভ হয়নি। মামলা হামলা, গুম খুন নির্যাতন করেও লাভ হয়নি। আমরা একটাই জিনিস দেখতে চাচ্ছি যে গণতান্ত্রিক একটা সমাজ বিনির্মাণের যে সত্যিকার অর্থে আস্থা এবং বিশ্বাস অর্জন করা এই ইন্টারিম গভর্নমেন্টের, সেই জায়গাটায় কিছুটা হলো ঘাটতি দেখতে পাচ্ছি। আমরা চাই যে তাদের মধ্যে একটা স্টেবিলিটি আসুক, তারা এমনভাবে দেশটাকে পরিচালনা করুক, কিন্তু সেটা না হয়ে যখন মানুষের মনে
যে এখন কিসের জন্য -2 এই ফর্মুলা কিংবা -1 বিএনপিকে মাইনাস। এখন যেহেতু আগের রেজিম চেঞ্জ হয়েছে, এখন কি আপনি মনে করছেন এই -1 বা 2 এখন পর্যন্ত এরকম হতে পারে? আমি মনে করছি না, আমি আমাদের কথা বলছি যে এটা আশঙ্কা। ষড়যন্ত্র তো থেমে নাই, এটা তো বিভিন্ন পকেটে, যে পরশুদিন রাতে 0 পয়েন্টে ছাত্রলীগ তারা নাকি ট্রাম্প লীগ হয়ে সবাই ট্রাম্পের ছবি নিয়ে কথা হয়েছে, টোটালি হাসির খোরাক, 0 মানুষ ওখানে। আমি একটু তথ্য যোগ করি, মার্কিন যুক্তরাষ্ট্র বা যিনি প্রেসিডেন্ট হয়েছেন তারা কি বাংলাদেশের এই ক্ষুদ্র ইস্যুগুলি নিয়ে চিন্তা করে কিনা? আপনি নিজেও তো লেজিসলেটিভ ফেলো হিসেবে ওখানে গিয়েছিলেন। জি, আর দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা আছে চলমান, মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে এই মুহূর্তে ফিলিস্তিন প্যালেস্টাইনের যে যুদ্ধ সেটা, এবং সেই সাথে ইউরোপ এবং তাদের নিজস্ব যে আপনার কর্মসংস্থান, অর্থনীতি, ইলিগাল ইমিগ্রেন্টস, এগুলো তাদের যে চ্যালেঞ্জ, এগুলোই তো তারা প্রথমে দেখবে। বাংলাদেশ, সাউথ ইস্ট এশিয়ায় আমরা কি করছি না করছি, এটা তো একটা ডট। নূর হোসেনের দিবসে ট্রাম্পের ছবি তো আসতেই পারে না, কখনো পারে না। অথচ সেই জিনিসটা আওয়ামী লীগ কতটা রাজনৈতিকভাবে দেউলিয়া, ওই কারণেই আমরা যখন বিএনপি একটা কথা বলেছি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা নই, এটাকে অনেকে অনেকভাবে ইন্টারপ্রেট করেছেন, কিন্তু আমরা বলেছি কি এটা জনগণের উপর আসলে আমরা ছেড়ে দিয়েছি। যাদের হাতে গণহত্যা করেছে, যাদের হাতে ছাত্র হত্যার, জনগণ সাধারণ মানুষ হত্যার, রক্ত হাজার হাজার গুমের শিকার হাজার হাজার মানুষ, সেই আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরে আসা এই রকম একটা পতিত স্বৈরাচার, যদিও ফ্যাসিবাদের এই স্বৈরাচাররা আপনার প্রশাসন বলুন, সিভিল প্রশাসন, মিলিটারি প্রশাসন সহ বহু জায়গায় পরতে পরতে তারা বসা আছে, সেটা আমরা জানি। কিছু অদল বদল কিছু চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করলেই যে একেবারেই সব আপনার ভীষণভাবে সফল হয়ে যাবে এই সময়ের ভেতর, আমরা সেটা মনে করছি না। কারণ আমরা আবারও ওই কথাটাই যেতে চাই যে সংস্কার, যে কোনো আপনার রিফর্ম, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আর এটা এই প্রসেসটা এগিয়ে নিয়ে যাবে, পাশাপাশি নির্বাচনের দিকে জনগণ, আপনার গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে নির্বাচন। দেখেন বাংলাদেশের জনগণ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, যেগুলোর জন্য মুক্তিযুদ্ধের চেতনা যেটা ছিল, নির্বাচন, ভোটের অধিকার, এর কারণেই কিন্তু লক্ষ লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এবং এই জুলাই আগস্টের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে আবু সাইদ, ওয়াসিম আকরাম, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এটাই তো স্লোগান। এই কথাটাই সত্যি, স্পিরিটটা এটাই। কিন্তু সেই স্পিরিটটা আমরা যদি দেখি কোনো কারণে হোঁচট খাচ্ছে, কোনো রকম ষড়যন্ত্র, আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, পাশের দেশের আপনার ভারতের যে, এই ক্ষেত্রে তো প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে আপনারা আমাকে ধরিয়ে দেবেন, আমাদেরকে আইডিয়া দেবেন, বলবেন, সমালোচনা করবেন, অনেক বেশি সমালোচনা করেন বলেছেন। সেই ক্ষেত্রে তো আমাদের বলার স্পেসটা থাকতে হবে। আমরা তো সেটাই আশা করি, আমরা সেটাই চাই। যদিও যে সাংবিধানিক আর আইনগত বৈধতার জন্য এই বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে, তারা চাইলে অধ্যাদেশটা জারি করতে পারেন, কিন্তু দায় মুক্তির যে বিষয়টা এসছে ওইটা নিয়ে হয়তো বা আমাদের একটা থাকবে। দেখেন বিগত এই যে 15 বছরের বেশি সময় ধরে এই যে ফ্যাসিস্ট একটা আওয়ামী লীগ সরকার, লয়ার, আইন অঙ্গনের, আপনাদের সাথে কি এটা কনসাল্ট করা প্রয়োজন ছিল এক ধরনের, এটা প্রস এন্ড কনস নিয়ে? এটা না, আমরা চিন্তা করেছি এটা। আপনি জানেন যে আমাদের যে 31 দফা রাষ্ট্র কাঠামোর যে রূপরেখা মেরামতের, আমরা তো এই এখন যেই সংস্কারের কথা আপনারা শুনছেন, আমরা দেখছি, কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার এসে যে কমিশনগুলো করেছে তার বহু আগেই আমরা বলেছি। হ্যাঁ, এটা আমাদের, আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা সরকারের কাছে অনুরোধ করব, ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরত নেওয়া, এবং তারা যাতে একাধিক গভর্নমেন্ট একই সাথে, ওই যে সচিবালয় একটা, রাজু ভাস্কর যে একটা, এই জায়গা থেকে তারা যাতে বেরিয়ে আসে, কারণ রেসপন্সিবিলিটির জায়গা সব থেকে বেশি তাদের। এবং একটা প্রসঙ্গ, যে ফ্যাসিস্টদের অনেকেই কালার চেঞ্জ করে এখনো সেরকম আচরণ করছে অনেক প্রতিষ্ঠানে। আপনি কিছু আমরা ব্রেকে আলাপ করছিলাম, দীর্ঘদিনের একটা প্রশাসন, আপনি চাইলেই তাদেরকে সব বের করে দিতে পারবেন না, এবং বের করে দিতে যাওয়াটাও আপনি প্রশাসন তো আপনাকে চালাতে হবে। এতদিন সে কার সঙ্গে ছিল,
15 বছরে যারা কাজ করেছে, একটা স্কুলের শিক্ষক, তাকে তো সরকারের অধীনে কাজ করতেই হবে, বিদ্রোহ করার তো সুযোগ নেই। সরকারি প্রতিষ্ঠানে থেকে আপনি কি বিদ্রোহ করতে পারবেন? এমনকি এই সমন্বয়কদের কেউ কেউ তো গত 5 বছর 7 বছর 10 বছর ছাত্রলীগের সাথে মিশে চলেছে না, তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে না। তো সে এসে এখন বলছে যে আপনি ফ্যাসিবাদের দালাল। রাতের ভোট, শেখ হাসিনা যে রাতের ভোটের প্রধানমন্ত্রী হলেন এবং দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য ডাকসু নির্বাচন দিলেন, সেই ডাকসুতে নির্বাচিত হয়ে রাতের ভোটের প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করে কেউ কেউ বলেছে না যে এই প্রধানমন্ত্রীর চেহারার মধ্যে মায়ের মমতা দেখতে পাই, মায়ের মুখ দেখতে পাই। সেও কিন্তু এখন বলছে যে আপনি ফ্যাসিবাদের দালাল। তো আমি মনে করি যে এই অবস্থায় আমাদের যে সুযোগটা এসেছিল 5ই আগস্টের পরে, সেই সুযোগটা অনেকটা জায়গায় আমি সন্দেহ তৈরি হচ্ছে যে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে কিনা, আমাদের বিপ্লব বেহাত হয়ে যাচ্ছে কিনা। যদি বেহাত হয়ে যায়, এই পরাজিত পতিত পলাতক স্বৈরাচার যদি ফেরত আসে আপনার কোনো ভুলের কারণে, তার থেকে দুর্ভাগ্যজনক আর কিছুই হবে না। এবং আমরা এইটা দেখতে পাচ্ছি যে তাদেরকে কোথাও পেটানো হচ্ছে, তাদেরকে কোথাও মারা হচ্ছে, কিন্তু আমি কি এটা কখনো কল্পনা করি যে 5ই আগস্টের যে ছাত্রদের গণঅভ্যুত্থান যদি ফেল করত, এই 3 মাসে কত সংখ্যক মানুষকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো? এটিকে আমার কখনো বিবেচনায় আসে? এই ভাবনাটাকে আমরা কখনো ভাবি না। সুতরাং আপনার ওই যে সুযোগটা এসেছে, সেই সুযোগটা হচ্ছে পরিবর্তনের একটা সুযোগ, সেই সুযোগটা আপনি কাজে লাগাচ্ছেন না। ছাত্রনেতা বলি, উপদেষ্টা বলি এবং স্টেক হোল্ডারদের একটা অংশ সমস্ত ব্যর্থতার জন্য পতিত পরাজিতদের উপরে দোষ চাপানো আর নতুন নতুন এজেন্ডা এনে সম্ভাবনার জায়গাগুলোকে নষ্ট করছেন। এটি যাতে না হয় সেটি চ্যালেঞ্জ। আমরা সম্পূর্ণ দায়ভার তাদেরকে নিতে হবে। অবশ্যই আপনার সেই বক্তব্যের জন্য আমরা এরপরেই আবার যদি সময় থাকে আরেকবার একটু ছোট করে ফিরে আসবো। ফাহিমা আপা, বিশেষ করে এই আলোচনাতেই আমরা যতটুকু করলাম, ঠিক সামনের দিনের কিছু বাস্তবতা এবং চ্যালেঞ্জ নিয়ে আপনার বক্তব্য কি? না, দেখেন, সামনের দিন বর্তমান থেকে যদি আমরা দেখি, এখানে ল অ্যান্ড অর্ডার এটা সংহত করবার একটা ব্যাপার আছে। কারণ ওই যে পুলিশের তাদের মনোবল, যেটা প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, তারা কাজ করছে না। বাজার সিন্ডিকেটটা ভাঙতে পারেনি। ফ্যাসিস্ট সরকারের সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আমাদের ত্রাহি ত্রাহি অবস্থা, মাইনাস সেক্টরের হতাশা, ব্যাংকিং সেক্টর এবং সেই সাথে অর্থনীতি বলুন, দুর্নীতি বলুন, যে যেভাবে ধসিয়ে দিয়ে গেছে, একেবারে লক্ষ লক্ষ কোটি টাকা, 11 লক্ষ কোটি টাকা প্রতি মাসে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার। অনেকে 5,000 টাকাও ব্যাংক থেকে তুলতে পারছে না, পাচার করেছে। যে কারণে গ্রাহকরা তুলতে পারবে না তো, কারণ টাকা তো মানে ফ্যাসিস্ট স্বৈরাচার তারা তো পাচার করে দিয়ে ওগুলো দিয়ে লবি করছে, লবিস্ট নিয়োগ করে। দেখেন যে বিভিন্ন জায়গায় ভারত বলুন কিংবা পশ্চিমা বিশ্বের কোনো দেশে তো লবিস্ট নিয়োগ করেছে, এই কথা তো তারা স্বীকার করেছিল অতীতে, আর এখনো তাই করছে, করে চেষ্টা করছে যে পতিত এই স্বৈরাচাররা যে একটা প্রতি বিপ্লব যদি ঘটানো যায়। কিন্তু ইতিহাসে সেই রকম ফিরে আসা প্রতি বিপ্লব এই ফ্যাসিস্টদের খুব একটা নজির আসলে নেই। এখন বিপ্লব আর গণ অভ্যুত্থান যেটাই বলি আমরা, 5ই আগস্টের জুলাই আগস্ট যে বিপ্লব হলো, সেখানে আমরা যতটা মনে করেন অন্যান্য দেশে এই ধরনের ঘটনায় আশঙ্কা যেটা করেছিলাম সহিংসতার, ঠিক ওই পরিমাণ সেই স্কেলে কিন্তু হয়নি, ওরকম বাংলাদেশে হয়নি। এর থেকে অনেকটা আওয়ামী লীগের নেতারাও বলতো যে অনেক কিছু হয়ে যাবে, বলেছে না 10 লক্ষ মানুষ মারা যাবে, আওয়ামী লীগ রোহিঙ্গা হয়ে যাবে, বলেছে না ওই যে সেক্রেটারি জেনারেল যিনি ছিলেন। এখন সেটা হয়নি, আমরা সেটা আশ্বস্ত বোধ করি। তার মানে এটা না যে দেশের মানুষ এবং দেশে আর আমাদের বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছে, ষড়যন্ত্র থেমে আছে, এটা আমরা মনে করি না। ষড়যন্ত্র চলমান, ষড়যন্ত্র চলছে। যারা লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে নিয়ে গেছে, যারা বিনিয়োগ করেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, যারা আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সময় সবই নিয়ে গেছে, যা দিয়েছি চিরদিন মনে রাখবে, বহু রকম সম্পর্ক, তো তারা বসে থাকবে সেটা ভাবার কারণ নেই। তবে আসার কথা, বাংলাদেশের মানুষ একটা জিনিস দেখিয়ে দিয়েছে, প্রতিবারই দেখায় তারা, যে
একটা জায়গায় এক হয়ে যায় যে 5ই আগস্টে কেন, কিসের জন্য এই ফ্যাসিস্ট স্বৈরাচার একদলীয় কর্তৃত্ববাদী গণহত্যাকারী খুনি এই সরকারটাকে চলে যেতে হলো। বাংলাদেশের মানুষ সবসময় আপনার তাদের যেই মালিকানা রাষ্ট্রের সেটা তাদেরকে ফিরিয়ে দিতে হবে। বর্তমানে এখন দেখেন যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই কারণেই রাষ্ট্র কাঠামো যতটুকু প্রয়োজন ততটুকু ঠিক করে, সংস্কার যতটুকু করার ততটুকু করে, নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে তাদেরকে যেতে হবে। এবং সেই সাথে বাংলাদেশে গণতন্ত্র এবং ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় স্বচ্ছ গণতান্ত্রিক যেই প্রক্রিয়া, সেখানে স্থায়ী একটা সাংবিধানিক যে প্রাতিষ্ঠানিক রূপ, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন অবশ্যই করতে হবে। ওই আপনি শুধু একটা জিনিস বলি, তৎকালীন যিনি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, উনি কিন্তু এই যে 3টা নির্বাচন পরপর 2011 সালে উনি আপনার অবসরে যাওয়ার 16 মাস পর প্রায় যে রায়টা দিয়ে বিচারিক প্রতারণা যাকে বলে, ওপেন কোর্টে একটা রায় দিলেন এবং লিখিত রায় যখন বেরুলো সম্পূর্ণ ভিন্ন। এই কারণেই বাংলাদেশের এত জীবনহানি, এত হানাহানি, যে একটা সত্যিকার অর্থে পিসফুল ট্রান্সফরমেশন অফ পাওয়ার, পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার বাধাগ্রস্ত হয়েছে। এইটা যেন না হয়, এটাই হবে মূল সংস্কার। এই সংস্কারের প্রশ্নে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আপনারা যখন পলিটিক্যাল পার্টিগুলো রোড ম্যাপের কথা বলেছেন, সংস্কার কমিশন যেগুলো গঠিত হলো তাদেরও কি একটা রোড ম্যাপ থাকা প্রয়োজন যে তারা কবে নাগাদ এই ড্রাফট জমা দেবে, সেগুলো বাস্তবায়ন কে করবে? আমরা তো বলেছি যে দেখেন সংস্কারটা তো একটা, আপনিও জানেন, আপনি অনেক প্রতিষ্ঠানের সাথে ইনভলভ, একটা কন্টিনিউয়াস প্রসেস জামিল ভাই না সংস্কার। এখন সংস্কার 53 বছর আগে একরকম, 53 বছর পরে দেখা যাচ্ছে এই সংবিধান ছিল, এই সংবিধানে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনের কথা বলা থাকা সত্ত্বেও তারা এটাকে বাইপাস করে একটা ফ্যাসিস্ট সরকার কায়েম করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে মাটির সাথে মিলিয়ে দিল। এটা যেন আর কোনোদিন না হয়, এটাই হবে সংস্কার। এই সংস্কার এখনকার বাস্তবতা এবং সামনের যারা পলিটিক্যাল পার্টি আসবে, দুই বাস্তবতার মধ্যে পার্থক্য কি থাকতে পারে? দেখেন, এটা বাংলাদেশের সমস্ত মানুষ, আমরা একটা জিনিস আমরা চাই কি জানেন, কথা বলবার যে অধিকার। আপনার নিশ্চয়ই মনে আছে যে গত 15 বছরে সবচাইতে বেশি আমাদের সভা করতে দেয়নি, সমাবেশ করতে দিবে না, আপনি মুক্ত চিন্তা করতে পারবেন না, মত প্রকাশ করতে পারবেন না। কিন্তু সবচেয়ে হার্মফুল যেটা ছিল, কথা বলতে না দেয়া। ডিজিটাল সিকিউরিটি আইন বলুন, সাইবার সিকিউরিটি আইন বলুন, আজকে দায় মুক্তি দিয়ে কোনো আইন কোনোভাবে, অবশ্যই গভর্নমেন্ট অনেকটাই প্রোগ্রেসিভলি কাজ করছে। আমরা আশা করব কোন রকম দায় মুক্তি এই ধরনের আইন কানুনের আমাদের প্রয়োজন নেই। আমরা চাই যে সত্যিকার অর্থে রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী যারা থাকবে, মন্ত্রিসভা, নির্বাহী ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য থাকবে এবং পরপর 2টো টার্মের বেশি কেউ আপনার কোন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। ফ্যাসিস্ট হওয়ার এই রাস্তাগুলো আমরা বন্ধ করে দেব। ধন্যবাদ আপা, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি রেজ করেছেন। শরীফ ভাই, আমরা কিছুটা শেষের দিকে আসছি। বিশেষ করে যেই কথাটা আসছে, যখন বলা হয় পথ নকশা, রোড ম্যাপ, এগুলোকে আরেকটু ভেঙে বলা প্রয়োজন কিনা রাজনৈতিক দলগুলোর, যে আপনি একেবারে স্পেসিফিক নির্বাচন কমিশন সংস্কার যে যারা করছেন তারা কি কি কাজ করবেন, কতদিনের মধ্যে করবেন, রিপোর্টটি কবে নাগাদ আপনাদের হাতে আসবে, এমন পথ নকশা কি আপনারা চেয়েছেন কি? অবশ্যই। যে সরকারটি গঠিত হয়েছে তার কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, এবং আমাদের যে কাজগুলো করা দরকার, পেন্ডিং যে কাজগুলো আছে, এই কাজগুলো যদি আপনি স্মুথলি করতে চান, কোনো প্রশ্ন না উঠতে পারে, তার জন্য আপনারই দায়িত্ব হচ্ছে আপনার একটা পরিকল্পনা হাজির করা। বছরের প্রথম দিন যখন ক্লাস শুরু হতো আমাদের একটা সিলেবাস দেওয়া হতো, এর ভেতর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু পড়তে হবে, কি ধরনের প্রস্তুতি থাকতে হবে, ফার্স্ট টার্মে কতটুকু, ফাইনালে কতটুকু। তো এই কাজটা সরকার যদি করত, সরকারের এই সমালোচনাগুলো করার প্রয়োজন হতো না, এবং সরকার চাইলে যে করতে পারতেন না, এটিও আমি বিশ্বাস করি না। এই কাজটি না করার পেছনে আমি মনে করি যে কোনো একটা হিডেন উদ্দেশ্য আছে, কোনো একটা বিশেষ কোনো একটা কারণ, অথবা টাইম অ্যাসেস করতে পারছেন না, এমন কি হতে পারে তারা টাইমটা কতটুকু লাগবে বুঝতে পারছেন। রাজনৈতিক দলগুলো কিন্তু তাকে বলেনি
যে আপনার এই সময়ের মধ্যেই শেষ করতে হবে। আপনি এর আগে আমাদের প্রধান সেনা প্রধান তিনি একটা সময়ের কথা কিন্তু বলেছিলেন, তারপরেই দেখা গেল যে সরকারের পক্ষ থেকে সেই বিষয়ে ভিন্ন মত। আইন উপদেষ্টা বললেন, তারপরে দেখা গেল তার সম্পর্কে ভিন্ন মত। অর্থাৎ সমস্ত ইস্যুতে সরকার কথা বলছে, কিন্তু নির্বাচন কবে হবে এই বিষয়টি নিয়ে কথা উঠলেই তারা কেন যেন অস্বস্তি বোধ করছেন, শঙ্কা বোধ করছেন এবং নানা রকমের প্রশ্ন করছেন। অর্থাৎ এর ভেতর থেকে সন্দেহ সরকারই তৈরি করে দিচ্ছে মানুষের মধ্যে সন্দেহ। ধন্যবাদ জানাবো আজকের এই আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য দুজন অতিথিকে, এবং অন্য যারা দর্শক আমাদের সাথে বিভিন্ন মাধ্যমে সংযুক্ত ছিলেন দেখলেন তাদেরকেও ধন্যবাদ। আমরা আগামী আলোচনায় আবারও অন্য কোনো বিষয়ে কথা বলবো, সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। একটু ভেঙে বলা প্রয়োজন কিনা রাজনৈতিক দলগুলোর, যে আপনি একেবারে স্পেসিফিক নির্বাচন কমিশন সংস্কার যে যারা করছেন তারা কি কি কাজ করবেন, কতদিনের মধ্যে করবেন, রিপোর্টটি কবে নাগাদ আপনাদের হাতে আসবে, এমন পথনকশা কি আপনারা চেয়েছেন কি? অবশ্যই। যে সরকারটি গঠিত হয়েছে তার কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, এবং আমাদের যে কাজগুলো করা দরকার, পেন্ডিং যে কাজগুলো আছে, এই কাজগুলো যদি আপনি স্মুথলি করতে চান, কোনো প্রশ্ন না উঠতে পারে, তার জন্য আপনারই দায়িত্ব হচ্ছে আপনার একটা পরিকল্পনা হাজির করা। বছরের প্রথম দিন যখন ক্লাস শুরু হতো আমাদের একটা সিলেবাস দেওয়া হতো, এর ভেতর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু পড়তে হবে, কি ধরনের প্রস্তুতি থাকতে হবে, ফার্স্ট টার্মে কতটুকু, ফাইনালে কতটুকু। তো এই কাজটা সরকার যদি করত, সরকারের এই সমালোচনাগুলো করার প্রয়োজন হতো না, এবং সরকার চাইলে যে করতে পারতেন না এটিও আমি বিশ্বাস করি না। এই কাজটি না করার পেছনে আমি মনে করি যে কোনো একটা হিডেন উদ্দেশ্য আছে, কোনো একটা বিশেষ কোনো একটা কারণ, অথবা টাইম অ্যাসেস করতে পারছেন না, এমন কি হতে পারে তারা টাইমটা কতটুকু লাগবে বুঝতে পারছেন না। রাজনৈতিক দলগুলো কিন্তু তাকে বলেনি যে আপনার এই সময়ের মধ্যেই শেষ করতে হবে। আপনি এর আগে আমাদের প্রধান সেনা প্রধান তিনি একটা সময়ের কথা কিন্তু বলেছিলেন, তারপরেই দেখা গেল যে সরকারের পক্ষ থেকে সেই বিষয়ে ভিন্ন মত। আইন উপদেষ্টা বললেন, তারপরে দেখা গেল তার সম্পর্কে ভিন্ন মত। অর্থাৎ সমস্ত ইস্যুতে সরকার কথা বলছে, কিন্তু নির্বাচন কবে হবে এই বিষয়টি নিয়ে কথা উঠলেই তারা কেন যেন অস্বস্তি বোধ করছেন, শঙ্কা বোধ করছেন এবং নানা রকমের প্রশ্ন করছেন। অর্থাৎ এর ভেতর থেকে সন্দেহ সরকারই তৈরি করে দিচ্ছে মানুষের মধ্যে সন্দেহ। ধন্যবাদ জানাবো আজকের এই আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য দুজন অতিথিকে, এবং অন্য যারা দর্শক আমাদের সাথে বিভিন্ন মাধ্যমে সংযুক্ত ছিলেন দেখলেন তাদেরকেও ধন্যবাদ। আমরা আগামী আলোচনায় আবারও অন্য কোনো বিষয়ে কথা বলবো, সেই পর্যন্ত ভালো থাকবেন।